হোয়াইট হাউসের দৌড়ে সম্পূর্ণ এগিয়ে বাইডেন, বললেন গণতন্ত্রের জয়। ট্রাম্প শিবিরের শঙ্কা, এখনো ফল বাকি 4 অঙ্গরাজ্যে। আজ শুরু হবে পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর প্রক্রিয়া। বাকি 5টির মধ্যে 3টি বসতে পারে এ মাসে। ডিসেম্বরে 6.15 কিলোমিটারের পুরো সেতু দাঁড়ানোর আশা। আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলায় রায় দেয়ার তাগিদ। এবং অধিনায়কত্ব নয়, নিজের সেরা ছন্দে ফেরাই লক্ষ্য সাকিব আল হাসানের। তরুণদের পরামর্শ দিলেন তার মতো ভুলের পথে না যেতে। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। শেষ পর্যন্ত জো বাইডেনই কি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন? আর মাত্র কয়েকটি ইলেকটোরাল ভোট দরকার তার। ইতোমধ্যে ডেলাওয়ার অঙ্গরাজ্যে বক্তব্যে বাইডেন বলেছেন, এ বিজয় মার্কিন গণতন্ত্রের বিজয়। আর ডোনাল্ড ট্রাম্প একের পর এক অঙ্গরাজ্য হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। বলেছেন এটি যুক্তরাষ্ট্রের জন্য খুবই খারাপ হলো। আগাম জরিপের সব ফলই সত্যিই মিলে যাচ্ছে। 2016 সালে হিলারির হেরে যাওয়ার মতো ঘটনা এবার অন্তত ঘটছে না, মনে করছেন বিশ্লেষকরা। ভোট শেষ হয়েছে প্রায় একদিন হতে চলল। এখন পর্যন্ত প্রাপ্ত ইলেকটোরাল ভোটের ফলে এগিয়ে জো বাইডেন, যা নিয়ে আত্মবিশ্বাসী এই ডেমোক্রেট নেতা। ডেলাওয়ার অঙ্গরাজ্যে বক্তব্যে বলেন, তিনি এগিয়ে থাকলেও শেষ ব্যালট গণনা না হওয়া পর্যন্ত নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিতে চান না। It'll be time for us to do what we've always done as Americans. যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড ইতোমধ্যে গড়েছেন বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই যে কোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট গেছে তার ঝুলিতে। 2008 সালে গড়া সতীর্থ বারাক ওবামার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এদিকে কোনোভাবেই পিছিয়ে থাকা মেনে নিতে পারছেন না রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ইলেকটোরাল পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন। বলেছেন, যেসব অঙ্গরাজ্যে বাইডেনের নীল শিবির জিতেছে তা দুর্ভাগ্যের বিষয়। একাধিক টুইট করে ট্রাম্প তার মন্তব্য জানিয়েছেন। তাছাড়া নির্বাচন নিয়ে বিতর্কিত টুইট করায় ট্রাম্পের নির্দিষ্ট টুইট সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ডাকযোগে ভোট গণনা বন্ধ করে দিতে ট্রাম্প যে মন্তব্য করেছেন তার বিরোধিতা করে ইতোমধ্যে রাস্তায় নেমেছেন সাধারণ মার্কিন নাগরিকরা। তারাও বাইডেনের সঙ্গে সুর মিলিয়ে বলছেন, শেষ ভোট পর্যন্ত আমলে নিতে হবে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। 4 রাজ্যের ফল এখনো না এলেও অন্যান্য রাজ্যের ফলে স্পষ্টত এগিয়ে জো বাইডেন। কে কোথায় এগিয়ে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৈয়দ ইফতেখার। টানটান উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। জো বাইডেন না ডোনাল্ড ট্রাম্প, কে হচ্ছেন 46তম প্রেসিডেন্ট? মাত্র 4টি অঙ্গরাজ্যের ওপর নির্ভর করছে প্রেসিডেন্টের ভাগ্য। এবার আমরা বিস্তারিত একটু জেনে নেব। আমরা শুরুতেই জর্জিয়া নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। জর্জিয়াতে আমরা দেখতে পাচ্ছি এখানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন এবং তার ব্যবধানটা একটু বেশি, প্রায় 75,000 ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। এরপরে আমরা কথা বলতে চাচ্ছি নর্থ ক্যারোলাইনা নিয়ে। নর্থ ক্যারোলাইনাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 15টি ইলেকটোরাল পদ্ধতির ভোট এখানে রয়েছে। এখানেও এগিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি প্রায় 70,000 ভোটের বেশি ব্যবধানে তিনি এগিয়ে আছেন। আর শতাংশের হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 49% বাইডেনের পক্ষে গেছে এবং ট্রাম্পের পক্ষে গেছে 50.1% ভোট। এবং আমরা এরপরে দেখতে চাই পেনসিলভানিয়ার ফলাফল। এইখানে খুবই বড় একটা পার্থক্য দেখা যাচ্ছে, প্রায় 3 লাখ ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। এখানে ডোনাল্ড ট্রাম্প প্রায় 53% ভোট তিনি পেয়েছেন এবং বাইডেন অনেকখানি পিছিয়ে আছেন, তিনি 46% ভোট পেয়েছেন। পেনসিলভানিয়ার এই খবর ছিল। এরপরে একটা ছোট্ট অঙ্গরাজ্য রয়েছে নেভাদা। নেভাদায় যেটা দেখা যাচ্ছে, নেভাদার যে ফলাফলে দেখা যাচ্ছে 6টি ইলেকটোরাল পদ্ধতি রয়েছে। এই 6টি পদ্ধতির ইলেকটোরাল পদ্ধতিও এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। কারণ এইখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখানে প্রায় 8,000-7,000 ভোটের ব্যবধানে একটা পার্থক্য দেখা যাচ্ছে। জো বাইডেন 49% ভোট পেয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প 48% ভোট তিনি এখন পর্যন্ত এই অঙ্গরাজ্যে পেয়েছেন। এখনও বলা যাচ্ছে না আসলে প্রেসিডেন্ট কে হচ্ছেন, সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় আছেন লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি মার্কিন নির্বাচন নিয়ে, সবশেষ জানবো তার কাছ থেকে। মামুন,
ধন্যবাদ ইমদাদ। আপনি যেমনটি বলছিলেন, এখন পুরো বিশ্বের চোখ তাকিয়ে রয়েছে সেই নান্দনিক শহর লাস ভেগাস, যেটির দিকে লাস ভেগাস দিকে তাকিয়ে রয়েছে। শুধু লাস ভেগাস দেখার জন্য নয়, লাস ভেগাস থেকে যে ফলাফলটি আসবে, অর্থাৎ লাস ভেগাস হচ্ছে নেভাদা শহরে আমার ক্যালিফোর্নিয়ার প্রতিবেশী অঙ্গরাজ্য। সেই রাজ্য থেকে একটি ফলাফলের জন্য এখন সবাই উন্মুখ হয়ে বসে আছে। পুরো বিশ্ব তাকিয়ে রয়েছে সেই দৃশ্যটি দেখার জন্য। কখন ঘোষণা হবে সেই ৬টি ইলেকট্রাল ভোট। নেভাদা অঙ্গরাজ্যের একেবারে জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন জো বাইডেন। সেই মুহূর্তে কিন্তু আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরের প্রাণকেন্দ্রে, যেখানে বাঙালিরা এসে, আপনাকে এর আগের লাইভে আমি বলেছি যে বাঙালিরা কিন্তু উন্মুখ হয়ে বসে আছে সেই কখন সেই ক্ষণটি আসবে, বিজয়ের ক্ষণ। আমাদের তাদের সেই প্রাণপ্রিয় নেতা যিনি বিজয় হচ্ছেন, জয় প্রেসিডেন্ট হচ্ছেন, সেই খবরটি কখন তারা পাবেন, তার জন্য কিন্তু বেশ আয়োজন হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে রয়েছে ব্যাপক আয়োজন করেছেন শহরের মধ্যে। সেখানে কিন্তু স্বদেশ চত্বরে তারা মিলিত হয়েছেন এবং অপেক্ষা করছেন যখন এই খবরটি আসবে সঙ্গে সঙ্গে তারা কিন্তু এই আনন্দ ঘন উৎসবে মেতে উঠবেন। এমন একটি অবস্থায় আমি যখন দাঁড়িয়ে রয়েছি, আমি হঠাৎ করে এখানে এসে পেয়ে গেলাম আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেট আম্পায়ার নাদির শাহ, যার নাম আমরা সব সময় টেলিভিশন রেডিওতে শুনেছি। তিনি কিন্তু এখানে রয়েছেন এই আনন্দ ঘন উৎসবে অংশ নিতে। তিনিও কিন্তু এখানে রয়েছেন। আমি এখন যদি তার সঙ্গে একটু কথা বলি, আম্পায়ার নাদির শাহ, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই মুহূর্তে আপনাদের কেমন লাগছে, যে বিজয়ের এই ক্ষণে কেমন কি অনুভূতি আপনার, সেটা যদি আপনি খুব খুশি। আমি আগে থেকে বলছিলাম যে বাইডেন জিতবে। আমি আমার ফ্রেন্ডদেরকে বলছি, আমার রিলেশনদেরকে বলছি, এখানকার সবাই যে বাঙালি আছে যে কমিউনিটি, তাদেরকে বলতাম যে জো বাইডেন জিতবে। তাই হয়েছে। আমি খুবই খুশি আছি। আর আমরা ওয়েট করছি নাভাডা রেজাল্টের জন্য। এটা হলেই আমরা কিন্তু একটা বিক্ষোভ মিছিল বের করব, এটি আমাদের আশা। মানে আনন্দ মিছিল আনন্দ মিছিল বের করবেন, যে আপনারা আনন্দ করবেন যে কি অবস্থায় হচ্ছে। ধন্যবাদ আম্পায়ার নাদির শাহ, আপনার সুন্দর মতবাদের জন্য। আপনার মাধ্যমে জানিয়ে রাখি, এখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি মানুষরা অপেক্ষা করছেন, যেটি আপনাকে একটু আগে বলছিলাম, সেই বিজয়ের ক্ষণটি উপভোগ করার জন্য। রয়েছেন আরো একজন, আমি কথা বলতে চাচ্ছি জনাব সরাজ। আপনি যদি আমাদেরকে বলেন আপনারা এখন কেন এখানে অপেক্ষা করছেন, কেন? ধন্যবাদ মামুন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই বিখ্যাত লাস ভেগাস, যে শহর, সেই স্টেট হলো নাভাদা। সেই নাভাদা থেকে আমরা 6টা ইলেকট্রিক ভোট পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমরা আশা করি আমরা সেটা পেয়ে যাব এবং আমরা আনন্দ মিছিল বের করব। জনাব সরোজ, আপনি যদি বলেন যে যখনই ঘোষণা হবে তখন আপনাদের কর্মসূচি কি, আপনারা কিভাবে এই আনন্দ উৎসবটা উদযাপন করতে চান? আমরা সেই এক্সপেক্টেড ঘোষণাটা যখনই আসবে তখনই আমাদের সমস্ত কমিউনিটির বাঙালি রেডি, যারা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জড়িত, তারা সবাই মিলে আমরা একটা আনন্দ মিছিল বের করবো। আজকে বিকালে এখন 4টা বাজে, হয়তো 7টা-8টার মধ্যে আমরা মিছিল বের করবো। মানে আপনি যেমনটি বলছিলেন, সব আরো লোকজন এখানে আসার পরিকল্পনা রয়েছে, তারা পথে রয়েছে, এরকম একটা অনেক লোক। আপনি যেমনটি শুনছিলেন, এখানকার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু সেই রকম একটি প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা অধীর আগ্রহ অপেক্ষা রয়েছে যখন সেই ফলাফলটি চলে আসবে, তারা সেই আনন্দ উৎসব করবেন এবং আনন্দ উৎসবের সাথে সাথে তাদের মধ্যে একটি যে একটি ক্ষোভ ছিল, একটা যে আকাঙ্ক্ষা ছিল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমরা এখন কথা বলবো আরো একজন আমাদের বাংলাদেশি প্রবাসী জনাব সোহেল রহমান বাদল, উনি রয়েছেন। আপনি যদি সোহেল রহমান বাদল আমাদেরকে একটু বলেন আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন। আপনি এখানকার বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেট পার্টির একজন অন্যতম কর্ণধার। আপনি যদি বলেন এখন আপনার কি ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা অনেস্টলি বলতে চাই যে আমরা যেটা চাচ্ছিলাম সেটা পেয়েছি। আল্লাহর রহমত, আল্লাহর অশেষ শুকরিয়া। আমরা এই পাগল থেকে নিস্তার চেয়েছিলাম এবং তাই পাচ্ছি। আমরা ডেমোক্রেট পার্টির পক্ষ থেকে কোনো ধরনের হই হুল্লা হচ্ছে কিছু করতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমেরিকাতে থাকবো, আমরা আছি এবং আমাদের একটা বিজয় মিছিল অবশ্যই করব। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আমরা ইমিগ্রেন্ট পিপল, we should have a Democrat Party because Democrat Party only that party can support for all immigrant people. That's a very important, and we are so grateful to God and grateful to our all people who ever participate for the election. Thank you সময় টিভিকে এবং আপনাদের এই প্রচারের জন্য দেশের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা বলবো, হ্যাঁ তাই বলতে চাচ্ছি। তবে ডেমোক্রেট পার্টির জন্য আমরা অনেক আশীর্বাদী, ভালো কিছু করবে। ধন্যবাদ মামুন সাহেবকে।
ধন্যবাদ সোহেল রহমান বাদল। এখানে অবশ্য তরুণরাও রয়েছেন। আমি সবাই এখানে জড়ো হয়েছেন, এখানে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, আনন্দকর অনুভূতি। তরুণরাও কিন্তু রয়েছেন এখানে, তরুণরা তাদের প্রথম ভোট দিয়েছেন। এবার তো আপনি প্রথম ভোট দিয়েছেন। জি, আচ্ছা, তাহলে আপনি এখন এখানে কি ধরনের উৎসব করতে যাচ্ছেন, যে আপনি আমাদেরকে একটু যদি বলেন একজন তরুণ হিসাবে। আমি হলো বাইডেনকে সাপোর্ট দিচ্ছি ডেমোক্রেট পার্টি হিসেবে। বাইডেনই আমাদের বাংলাদেশের জন্য একমাত্র কিছু করতে পারবে। ট্রাম্প আমাদেরকে কিছু করতে পারে না, ওরা আমাদেরকে অমানুষ মনে করে। ট্রাম্প আমাদেরকে এই দেশ রাখতে চায় না। ট্রাম্প আমাদেরকে কোনো সাহায্য করে না, কিছু করে না। ট্রাম্প আমাদের হেলথ কেয়ার নিয়ে যেতে চাচ্ছে। ট্রাম্প আমাদেরকে অনেক ক্ষতি করতে চায়। ওরা চায় না যে আমরা এখানে আসুক, পুরো বাংলাদেশ চায় না যে এখানে আসুক। বাইডেন প্রেসিডেন্ট হলে তরুণদের জন্য কি কি করবে বলে আপনি মনে করেন? আপনি যে এখানকার একজন স্টুডেন্ট, যদি বলেন সেটি। বাইডেন আমাদের পাবলিক যত ইউনিভার্সিটি আছে, যত কলেজ আছে, পুরোপুরি বাধা দিয়ে দিবে। আর বাইডেন আমাদের হেলথ কেয়ার সেফ করে রাখবে। মানে আপনি টিউশন ফ্রি কথা বলছেন, বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার খরচে কমানোর কথা বলছেন, রাইট? ওকে, পুরোপুরি মাগনা হয়ে যাবে। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মন্তব্য করার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম, এখানকার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ফলাফলটির জন্য। তবে আমরা আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে আদালতে মামলা করেছেন, এবং এই মামলার ফলাফল কি হবে না হবে সেটির একটি পরের বিষয়। কিন্তু জো বাইডেন যে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, একেবারে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন, সেটি কিন্তু নিশ্চিত করে এখন বলা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে অথবা যে কোনো সময় আমরা আপনার সঙ্গে যখন খবরে রয়েছি, এমনকি এমন সময় এই খবরটি চলে আসতে পারে, সঙ্গে সঙ্গে কিন্তু জো বাইডেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম একজন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এবং এই প্রেসিডেন্ট হওয়ার পিছনে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের কিন্তু যথেষ্ট অবদান রয়েছে। তারা কিন্তু এখানে ডেমোক্রেট পার্টি করেছেন, তারা ক্যাম্পেইন করেছেন। আপনার মাধ্যমে জানিয়ে রাখি, তারা কিন্তু বাংলায় পোস্টার করেছেন, এবং তারা কিন্তু এবার প্রথম এই লস অ্যাঞ্জেলেসে এবং ক্যালিফোর্নিয়ায় বাংলা ব্যালটে ভোট দিয়েছেন। অনেক কিছু বাংলাদেশিদের অর্জন রয়েছেন। আপনার মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশি একজন বিজয়ী হয়েছেন, আর একজন সেনেটর জর্জিয়াতে কিন্তু বিজয়ী হয়েছেন, বাংলাদেশি শেখ রহমান, তিনি কিন্তু জর্জিয়া স্টেট সেনেটর হিসেবে বিজয়ী হয়েছেন। এগুলো সবকিছু বাংলাদেশিদের প্রাপ্তি। বিদেশের মাটিতে বসে আমরাও যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে মিশে এসে আমরাও যে এখানে শক্তিশালী একটি সংগঠন, একটি শক্তিশালী ইউনিটি করতে পারছি, এটি কিন্তু আমাদের জন্য একটি বড় পাওনা। এবং এই ছিল এখানকার ক্যালিফোর্নিয়ার ঠিক জো বাইডেনের জয়ের আগ মুহূর্তে। এখন আমরা তাকিয়ে রয়েছি, কিন্তু আমরা সেই মহেন্দ্র খন কখন রয়েছে। জি মামুন, এখন ট্রাম্প শিবিরের কি অবস্থা, সে খবর কি আপনার কাছে রয়েছে? আপনাকে এর আগের জানিয়েছি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাম্পেইন প্রত্যাশ শিবির থেকে জানানো হয়েছে, তারা কিন্তু ৩টি রাজ্য অবশ্য নিজেরাই ঘোষণা করেছেন বিজয়ী হিসাবে। তারা কিন্তু সেই ঘোষণা করার পরে শুধু থেমে থাকেননি, এবং তারা কিন্তু আদালতে গিয়েছেন, এবং তারা আইনজীবীর মাধ্যমে আদালতে গিয়ে এই বিষয়টি, অর্থাৎ পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের যেটি ভোট গণনা চলছে, সেই গণনাটি যদি স্থগিত হয়, সেই স্থগিত হওয়ার জন্য তিনি কিন্তু মামলা করেছেন, এবং যে এই কারণে যাতে ভবিষ্যতে আর ভোট গণনা না হয়, তার পরক্ষণেই কিন্তু জো বাইডেন একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে জো বাইডেন যদি প্রেসিডেন্ট হন, তিনি কিন্তু ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট নয়, তিনি কিন্তু রিপাবলিকান দলের প্রেসিডেন্ট হবেন না, তিনি হবেন সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। তার কাছে কিন্তু কোনো ভেদাভেদ থাকবে না, এমন একটি তিনি বার্তা দিয়েছেন। এবং তিনি এও বলেছেন যে এটি গণতন্ত্রের বিজয়, এটি জো বাইডেনের বিজয় নয়, এবং এই গণতন্ত্রের মধ্যে এই বিজয়টির জন্য মানুষ অপেক্ষা করছিল। সুতরাং এমন একটি বিষয় যখন চলছে, সেই মুহূর্তে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন হতাশার মধ্যে রয়েছেন, এবং শেষ পর্যন্ত তিনি কতটুকু করতে পারবেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইতিহাস বলে, এমন কোনো ঘটনা নজিরবিহীন পেছনে নেই যে এইরকম একটি ঘটনা, অর্থাৎ এইরকম নির্বাচনের ফলাফলটি পাল্টে দেওয়ার মতো এমন কোনো পদক্ষেপ হবে না, এমনটাই আশা করছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ, সারা বিশ্বের কাছে একটি মডেল রয়েছে, এবং এখানকার নির্বাচন কমিশন কিন্তু স্বাধীনভাবে কাজ করছে, তারই ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কিন্তু সেই ফলাফলের অপেক্ষায় রয়েছি। শেষ মুহূর্তের আপনাকে এবং আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শকদেরকে সবশেষ আপডেট জানানোর জন্য আমি রয়েছি এখানে। আমার সহকর্মী হাসানুজ্জামান সাকি রয়েছেন এখন জো বাইডেনের নিজ এলাকা ডেলাওয়ারে, সেখান থেকেও তিনি কিন্তু জানাবেন ওখানকার সবশেষ তথ্য। এই ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে মার্কিন নির্বাচনের ফলাফলের সবশেষ।
লস্করুল মামুন, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি যে যদি এই আদালতে যান ডোনাল্ড ট্রাম্প, তাহলে কি চূড়ান্ত ফলাফল পেতে কি দেরি হবে কিনা? আপনি এরকম একটি রাজনৈতিক বিশ্লেষকরা এটা আশঙ্কা করছেন যদি এরকম কিছু হয় তাহলে হয়তো বা ফলাফল পেতে দেরি হতে পারে, এরকম রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে আমি আরেকটু বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি, এখন যে ভোট গণনা হচ্ছে সেই ভোটটা কিন্তু গণনা হচ্ছে ডাকযোগে প্রেরিত ভোটগুলো, সেটির কারণে কিন্তু বিলম্ব হচ্ছে। আপনার মাধ্যমে আরো জানাচ্ছি যে এই ভোট গণনার সময় তারা জানিয়েছেন যে একটি ব্যালট অর্থাৎ একটি ডাকযোগের ভোট গণনা করতে 45 সেকেন্ড করে সময় নিচ্ছে। তো আপনাকে যদি বলি যে ইতিমধ্যেই এখানে প্রায় 600,000-এর বেশি ভোট রয়েছে, সেটি গণনা করতে নিঃসন্দেহে একটু সময় লাগবে। এবং নেভাদাতেও কিন্তু এরকম একটি পরিস্থিতি। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, নেভাদা হচ্ছে ক্যালিফোর্নিয়ার প্রতিবেশী একটি রাজ্য, সেখানে কিন্তু ভোট গণনা আমেরিকার সবচেয়ে লাস্ট সময়, অর্থাৎ রাত 10টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। সে কারণে কিন্তু একটু বেশি সময় লাগার কথা, সঙ্গত কারণে সেটি কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সব আশঙ্কা, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শান্তিপূর্ণ নির্বাচন এবং নির্বাচন শেষে একটি শান্তিপূর্ণ ফলাফল পেতে যাচ্ছে, এমনটাই এখানকার মানুষ মনে করছেন, এমনটাই মার্কিন জনগণ মনে করছেন, এমনটাই প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন। আমি সকলেই এমন একটি শুভ এবং সুন্দর প্রত্যাশায় রয়েছি। লস্করুল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী লস্করুল মামুন। তিনি জানাচ্ছিলেন মার্কিন নির্বাচনের সর্বশেষ খবর। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে জো বাইডেন জয়ের দ্বার প্রান্তে রয়েছেন। জো বাইডেন দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিন ও অ্যারিজোনার পর মিশিগানে জিতে গেছেন। আর 4টি অঙ্গরাজ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ডোনাল্ড ট্রাম্পকে হারাতে তার আর মাত্র কয়েকটি ইলেকটোরাল ভোট দরকার। এদিকে ট্রাম্প উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। ক্যালিফোর্নিয়া থেকে লস্করুল মামুনের একটি প্রতিবেদন দেখব। শেষ মুহূর্তের ভোট গণনার ফল যতই প্রকাশ হচ্ছে ততই জো বাইডেনের জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। অ্যারিজোনা, নেভাদা ও উইসকনসিনে একেবারে জয়ের কাছাকাছি রয়েছেন জো বাইডেন। যে কোনো মুহূর্তে ঘোষণা করা হতে পারে এই রাজ্যগুলোর ফলাফল। এই 3টি রাজ্য জয়ী হলে জো বাইডেনের সংগ্রহ হবে 254 ইলেকটোরাল ভোট, আর তখনই বাইডেন চলে যাবেন জয়ের খুব কাছে। এক্ষেত্রে জয়ের জন্য বাইডেনের দরকার হবে মাত্র 16টি ইলেকটোরাল ভোট। সেক্ষেত্রে এগিয়ে থাকা মিশিগানের ফলাফল জো বাইডেনের পক্ষে গেলেই বাইডেন পেয়ে যাবেন 270টি সেই কাঙ্ক্ষিত ইলেকটোরাল ভোট, হবেন 46তম মার্কিন প্রেসিডেন্ট। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছেন। এর আগে ফলাফল তার বিপক্ষে গেলে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন তিনি। চরম নাটকীয়পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন শেষে সবশেষ ফলাফল বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন জয়ের পথেই রয়েছে জো বাইডেন। অপরদিকে কোনোভাবেই জো বাইডেনের এই বিজয়কে মেনে নেবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাবেন আদালতে। লস্করুল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনায় চাঙ্গা মার্কিন সহ পুরো বিশ্বের শেয়ার বাজার। ওঠানামার মধ্যে ছিল স্বর্ণ আর জ্বালানি তেলের বাজার। বেড়েছে ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মানও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতছেন এই নিয়ে চলছে নানা নাটকীয়তা। হোয়াইট হাউসে ট্রাম্প যাচ্ছেন নাকি বাইডেন, এই অনিশ্চয়তার মধ্যেই চাঙ্গা হয়েছে মার্কিন শেয়ার বাজার। নির্বাচনী ভোট গণনার মাঝে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের সব সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সূচকের পয়েন্ট বেড়েছে ডো জোন্স, S&P আর নাসডাকের। শেয়ারের দর বেড়েছে জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর। নির্বাচনী উত্তেজনায় চাঙ্গা ভাব দেখা গেছে ইউরোপের শেয়ার বাজারে। সূচক বেড়েছে ইউরোপের স্টক ইন্ডেক্সের, পয়েন্ট বেড়েছে জার্মানির ড্যাক্স ও ব্রিটেনের FTSE সূচকের। জার্মানির ডাচ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কার্স্টেন ব্রেজস্কি বলেন, আমেরিকান সব সংস্থা অনেক বেশি শক্তিশালী, এই কারণে সব সংস্থাই বন্ধুসুলভ আচরণ করবে যেই হোয়াইট হাউসের দায়িত্বে আসুক না কেন। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে চাঙ্গা হয়েছে এশিয়ার শেয়ার বাজার। জাপানের নিক্কেই, দক্ষিণ কোরিয়ার সিউলের কম্পোজিট স্টক প্রাইস ইন্ডেক্স, হংকংয়ের স্টক মার্কেট আর সাংহাইয়ের কম্পোজিট ইন্ডেক্সে সূচক বেড়েছে অ্যান্ট গ্রুপের IPOর শেয়ারের দাম।
অর্থনীতিবিদরা বলছেন ক্ষমতায় যেই আসুক প্রণোদনা ছাড়া বড় বড় কোম্পানিগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করা সম্ভব নয়। আর করোনার মধ্যে ভ্যাকসিন আবিষ্কারের পর ব্যয় কেমন হবে সেটির ওপরও অনেক কিছু নির্ভর করছে। তারা বলছেন আগামী কয়েক মাস শেয়ার বাজারের জন্য কিছুটা কঠিন হবে। এদিকে নির্বাচনকে ঘিরে বেড়েছে ডলারের মান, বেড়েছে মেক্সিকান পেসো, নরওয়ের মুদ্রা, অস্ট্রেলিয়ান ডলার, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান আর রুশ রুবেলের মান, কমেছে ইউরোর মান। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। হোয়াইট হাউসে ক্ষমতায় যেই আসুক তাতে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গতকাল দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। Whoever comes in the power, হোয়াইট হাউসে যে নিয়ে আসেন আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ব্যক্তিবিশেষের উপরে আপনার এই পররাষ্ট্রনীতি নির্ভর করে না। কারণ আমাদের ইকোনমি ইজ ডুইং ওয়েল, আমরা এখন মোটামুটিভাবে ইজ এম্পাওয়ারিং আওয়ারসেলফ, অর্থনৈতিক দিক থেকে আমরা ভালো করছি, আর আমরা জিওপলিটিক্যালি ইন এ ভেরি 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 গুড সিচুয়েশন। সুতরাং যেই সরকারে আসুক আমার ধারণা যে আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারবো। এবার অন্যান্য প্রসঙ্গ। আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, যখনই ক্ষমতায় এসেছে তার দল ধনী গরিব নির্বিশেষে সবার ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। অবশেষে আধুনিক ভবন পেল ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 2013 সালে নির্মাণ কাজ শুরু হবার পর 7 বছরের মাথায় 10 তলা বিশিষ্ট এই ভবনটি এখন ব্যবহারের উপযোগী হলো। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে যুক্ত ছিলেন প্রধান বিচারপতি সহ বিচারালয়ের ঊর্ধ্বতন আইন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিচার বিভাগের উন্নয়নে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ধনী গরিব সবার বিচার প্রাপ্তির অধিকার সমুন্নত রাখার চেষ্টা করছে সরকার। বাংলাদেশে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক। দেশের বিভিন্ন আদালত সমূহে 37,94,908টা মামলা বিচারাধীন আছে। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় প্রদানের উপায় বের করবার জন্য আমি সকল বিচারক এবং আইনজীবী সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। মাদক বিরোধী আইনের আরও কার্যকারিতা প্রয়োজন উল্লেখ করে সরকার প্রধান বলেন, ইংরেজির পাশাপাশি বাংলায় রায় লিখে সাধারণের বোধগম্য করার ব্যবস্থা করতে হবে বিচার বিভাগকে। আমাদের মামলার রায়গুলি কিন্তু ইংরেজিতে দেওয়া হয়, ফলে অনেক সময় আমাদের দেশে অনেকে সেই রায়টা বুঝতে পারে না। যা তার সহায়ক যিনি থাকেন তিনি যা বুঝান তাই বুঝতে বাধ্য হয়। রায় যদি কেউ বাংলায় না লিখতে পারেন, ইংরেজিতে লেখেন আপত্তি নেই, কিন্তু সাথে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। কালক্ষেপণ না করে স্বল্প খরচে বিচার প্রাপ্তিতে মানুষের আস্থা বাড়বে বলেও জানান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামী 5 বছরের আগে করোনাকালীন ঋণের টাকা ফেরত দিতে চান না পোশাক শিল্প মালিকরা। সংকট কাটেনি এই অজুহাতে 1 বছর গ্রেস পিরিয়ড সহ ঋণ ফেরত দিতে 5 বছর পর্যন্ত সময় বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে বিজিএমইএ। পরিস্থিতি বিবেচনায় সময় কিছুটা বাড়ানো যেতে পারে, তবে পোশাক ব্যবসায়ীদের একক সুবিধা দিলে অন্য খাতের সঙ্গে দ্বৈত নীতি হয়ে যাবে এমন মত অর্থনীতিবিদদের। সার্বির রূপল জানাচ্ছেন বিস্তারিত। করোনার ধাক্কা সামাল দিতে 21টি খাতের জন্য 1 লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা দেয় সরকার। এর মধ্যে শিল্পের বেতন ভাতা পরিশোধ বাবদ 3 দফায় 10,500 কোটি টাকা স্বল্প সুদে ঋণ পেয়েছেন পোশাক শিল্পের মালিকরা। শর্ত ছিল 6 মাসের গ্রেস পিরিয়ড সহ 2 বছরের মধ্যে 18টি সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। তবে মালিকদের দাবি, পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হওয়ায় রফতানি অনিশ্চয়তায় এখনও কাটেনি সংকট। তাই ঋণ পরিশোধের সময় বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে পোশাক শিল্পের মালিকরা। অর্ডার আমাদের অনেক কমে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে অনুরোধ করেছে বিজিএমইএ যে আমাদের যে লোনটা আছে সেই লোনটার টাইমিংটা আরো বাড়িয়ে দেওয়া হোক। আমি বাংলাদেশ ব্যাংকে রিকোয়েস্ট করব
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটা করা উচিত। এপ্রিল ও মে মাসে রফতানি কমে গেলেও পরের কয়েক মাসে আবারও ঘুরে দাঁড়ায় পোশাক খাত। করোনার শুরুতে বাতিল হওয়া $3 বিলিয়ন অর্ডারও ধীরে ধীরে ফেরত আসে। তাই যতটা সংকট ধারণা করা হয়েছিল তার চেয়ে ভালো অবস্থায় এখন পোশাক খাত। তাই আলাদাভাবে পোশাক মালিকদের এমন প্রস্তাব বিবেচনা করা হলে চাপে পড়তে পারে ব্যাংকগুলো, এমন মত অর্থনীতিবিদদের। সবকিছু বিবেচনা করে সরকার যদি মনে করেন যে ঋণের সুবিধাদি সময়কালটি বাড়ানোর, তাহলে সেই সময়কালটি সমভাবে যাতে দেশীয় উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যারা ঋণ নিয়েছেন তাদের জন্য যাতে একই রকম সুবিধার বিষয়টি বিবেচনা করা হয়। দেশের মোট রফতানির ৮৬% যোগান দেয় তৈরি পোশাক শিল্প। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ডাক্তার ছাড়া নার্স দিয়ে প্রসবের সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে পরীক্ষা করানো ও অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে হাসপাতালটির বিরুদ্ধে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার বিকেলে গর্ভবতী বোনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে স্বাভাবিক প্রক্রিয়ায় ডাক্তার ছাড়াই নার্স দিয়ে প্রসবের সময় নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি আপোষের প্রস্তাব দেয় বলে জানান রোগীর স্বজন। আমার বোন যখন চিল্লা যাচ্ছে যে ডাক্তার কোথায়, ডাক্তার কোথায়, তারা বলতেছে যে ডাক্তার আছে, অন্য পেশেন্ট দেখতেছে। অনলি নার্স দিয়ে সে চেষ্টা করছে। অবশেষে আমাদের বাচ্চাটাকে ডেলিভারি প্রায় ১৫-২০ মিনিট পরে আসছে ডাক্তার। বুধবার সন্ধ্যায় হাসপাতালটির ডায়াগনস্টিক সেন্টারে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে ল্যাব টেস্ট করানোর প্রমাণ পায় তারা। আটক করা হয় ল্যাব ইনচার্জকে। ডাক্তার অনকল ডাকতে হবে, তারপরে উনি আসবেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে কোনো একজনের সংকটাপন্ন কিন্তু হতে পারে এবং জীবন কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়। আমরা সেখানে কিন্তু সেটা পেয়েছি। কনসালটেশন সেন্টারে আমরা ল্যাবে অভিযান চালাই, সেখানে আমরা মেয়াদোত্তীর্ণ আপনার ক্যালিব্রেটর পাই। সর্বমোট এখানে আমরা যে উত্তরা ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার এবং দুটো ফার্মেসিকে সর্বমোট এখানে ১৭ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে আপনার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উত্তরা ক্রিসেন্টের মতো একটা প্রতিষ্ঠানে যখন আমরা এই লুফলগুলো, যেটা মেট্রো সাহেব একটু আগে উল্লেখ করলেন, যে এটা গোটা বাংলাদেশে যারা এই প্রাইভেট হসপিটাল আছে তাদের জন্য এটা মেসেজ যে এই বিষয়গুলোতে সতর্ক হওয়া প্রয়োজন। অনুমোদনহীন ওষুধ বিক্রি ও ফার্মাসিস্ট না থাকায় ১৭ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ড্রাগ লাইসেন্স ছাড়া কাউকে ওষুধ বিক্রি করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। বুধবার মৌলভীবাজারে বাংলাদেশ মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ এর প্রয়োজনীয়তা ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার কথা জানান তিনি। জেলার ফার্মেসি মালিকদের ইনভয়েস ছাড়াও কোনো কেনাকাটা না করার পরামর্শ দেন। আলোচনা সভা শেষে মডেল ফার্মেসিকে পুরস্কৃত করা হয়। শুধু বাংলাদেশের সারা পৃথিবীতে একটা ইতিহাস হয়ে যাবে। আপনার সাউন্ড করিও না। প্রধান উদ্দেশ্য, আপনি ওষুধ যদি বিক্রেতা আপনি হন, তাহলে অবশ্যই আপনার একটা ড্রাগ লাইসেন্স থাকতে হবে। প্রথম কথা, ড্রাগ লাইসেন্স নেই, আপনি ওষুধ বিক্রি করতে পারবেন না। এইরকম যদি কোনো দোকান থাকে, আপনারা কাইন্ডলি এটা লিস্ট আপনারা দেবেন। এই লিস্টটা আমাদের ড্রাগ সুপার যে আছে তার কাছে দেবেন। আপনারা অ্যানোনিমাস দেবেন, অর্থাৎ নাম আপনাদের বলার দরকার নাই। বলবেন যে অমুক 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 জায়গায় এই লাইসেন্সবিহীন দোকান আছে, আমরা অ্যাকশন নেব। করোনাকালে সন্তান জন্ম দিতে গিয়ে দেশে মাতৃমৃত্যু হার বেড়েছে বলে জানিয়েছে গাইনি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ওজিএসবি। এই সময়ে ৫৪% মাতৃমৃত্যু হয়েছে বাড়িতে। ওজিএসবির আয়োজনে মিট দ্য মিনিস্টার অনলাইন সেমিনারে এই তথ্য প্রকাশ করে ওজিএসবি। মায়েদের মাতৃমৃত্যু রোধে কাজ করছে সরকার জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। করোনাকালীন সময়ে মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরীক্ষা নিরীক্ষা আর ডাক্তার দেখাতে রাজধানীর জাতীয় ক্যান্সার হাসপাতালে মধ্যরাত থেকেই শুরু হয় রোগীদের অপেক্ষা। সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, সরাসরি যাব তার কাছে। শুভ,
এমদাদ, সারা বাংলাদেশে ক্যান্সার রোগীদের একমাত্র আস্থার ঠিকানা জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। আজকে আমরা সকালে এসে যেটি দেখলাম যে মধ্যরাত থেকে এর কেউ কেউ ভোর রাত থেকে অপেক্ষা করছেন ডাক্তার দেখানোর জন্য, কেমোথেরাপি নেওয়ার জন্য, রেডিওথেরাপি নেওয়ার জন্য। কিন্তু একটি বিষয় আপনাকে বলে রাখি যে 63টি জেলার শুধু ঢাকা বাদে সবাই কিন্তু অপেক্ষা করে থাকে এই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য, কারণ ক্যান্সার ইনস্টিটিউটেই মূলত পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে। কিন্তু একটি বিষয় ভীষণভাবে হতাশার, কারণ বাংলাদেশে প্রতি বছর নতুন করে 1.5 লাখ ক্যান্সারের রোগী নতুন করে শনাক্ত হচ্ছে এবং আরও একটি গবেষণা বলছে যে 1,08,000 মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতি বছর মারাই যাচ্ছে। অথচ সারা বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় মাত্র 500 শয্যা রয়েছে ক্যান্সারের রোগীদের জন্য। এবং আরও যদি আপনাকে বলে রাখি যে এর মধ্যে 300 শয্যা রয়েছে ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটে এবং বাকি 200 শয্যা আছে ঢাকা সহ বিভিন্ন সরকারি হাসপাতালে। কিন্তু এখানে এসে আমরা যেটি দেখেছি যে সবাই আসলে ভোগান্তির কথা বলছেন। যেমন আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, অনেকে আমাদেরকে বলেছেন তারা কেমোথেরাপির জন্যে তাদের ডেট পার হয়ে গেলেও যেমন তারা কেমোথেরাপি নিতে পারছেন না। ভর্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7 দিন 8 দিন এমনকি 1 মাস ঘোরার পরেও আসলে অনেকে শয্যায় ভর্তি হতে পারছেন না। বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা বলছে যে বাংলাদেশে 15 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত, যদিও এই সংখ্যাটি বেশি, কারণ প্রতি বছর আসলে এই ধরনের নতুন কোনো জানানো যায় না যে আসলে কত মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে, সেই সুনির্দিষ্ট তথ্যটি আমরা আসলে জানতে পারি না। আপনি এই ছবিতে যেটি দেখতে পাচ্ছেন যে এই যে সিরিয়ালের জন্য যে কাগজ রাখা আছে সেটি মূলত ডাক্তার দেখানোর জন্য ভোর রাত থেকেই তারা সিরিয়াল দিয়ে আছে। কারণ দেখা যায় যে 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত আসলে সিরিয়াল নেওয়া হয়, কিন্তু সেই সময় পর্যন্ত অনেকে আসলে এই সিরিয়াল আসলে নিতে পারেন না। আমরা একজন রোগীর সাথে কথা বলি, রোগীর স্বজনের সাথে, যে এখানে আসলে কি ধরনের ভোগান্তি আপনারা আসলে দেখে থাকেন। আসসালামু আলাইকুম, আমি ঝিনাইদহ থেকে আসছি। দীর্ঘ 8টা মাস আমার বোনের ব্রেস্ট ক্যান্সার, আমার বাড়ি জমি জায়গা বিক্রি করে এখানে আসে আমি বহুত ভোগান্ত হয়ে রয়েছে। আমি বাইরে এখানে থাকি, আমার বোনের 1 তারিখে ভর্তি হওয়ার ডেট ছিল, সেই ঘুরতে আমি 17 তারিখে ভর্তি হতে পারিছি। 17 তারিখে ভর্তি হয়ে বেডে রাখে, ভাড়ার বেডে 300 টাকা করে ভাড়া দিতে হয়, আমার সমর্থন হয় না, তারপরও কষ্ট দেয় থাকে, নিজে বাইরে রোডে থাকে। এবং 17 তারিখ থেকে 4 তারিখে আমি অপারেশনের ডেট পাইছি। তারপরে এখান থেকে অনেক ভোগান্তির লোকজনের মাঝে টাকা পয়সার দিক থেকে করি। এখানে আপনাদের কাছে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আপনার কাছে আসবো। আমাদের কাছে একজন নারী অভিযোগ করছিলেন যে তিনি খুব সমস্যায় পড়েছেন। আপনি কি ধরনের সমস্যায় পড়েছেন আসলে চিকিৎসা নিতে এসে? আপনার কেমোথেরাপি দেওয়ার কবে কথা ছিল আপনার স্বামীর, একটু যদি বিস্তারিত বলেন। আমার স্বামীর কেমোথেরাপির ডেট গত মাসে 27 তারিখে ছিল। এরপর বাড়িতে টাকা পয়সা জোগাড় করতে পারছে না, 2-3 দিন মিশিয়ে গেছে। যাওয়ার পরে গত শনিবারে আসছি, শনিবারে আইসা এরপরে এখান থেকে বাসা ভাড়া লইছি, যা কয়টা আনছি বাসা ভাড়া দেওয়া লাগে, আবার এনে হইলে যদি ভর্তি হওয়া লাগে সিটও ভাড়া দেওয়া লাগে, নিজেও খাওয়া লাগে, ছেলেও নাই মেয়েও নাই, কিচ্ছু নেই ভাই, আর্থিক অবস্থাও নেই। মানুষ সাথে খুঁজ যাবে কয়টা লইয়া আইতে আসি। আমার জামাই 60 যাইতে দুম যাইতে এসে সকাল কদিন আমার ইংরেজি থেকে সকালে দিনটা বিকেলের দিন ইংলিশ দিয়ে নেই। আজকে একটা রাত গেছে, দেখলে কলে একটু আমার ঘুমাতে গিয়ে এই বেড়াত পরে চোখতে মারি যায়, মারিতে পুরো যায়। এরপর আইনা ইংলিশ দিয়ে অন্যান্য সবাই রাখছি। আচ্ছা, যেমনটি আসলে শুনছিলেন যে আসলে এখানে সাধারণত নিম্ন আয়ের মানুষেরাই সাধারণত চিকিৎসা সেবা নিতে আসেন। তারা অনেক ক্ষেত্রে বুঝতেও পারেন না যে আসলে কোথায় সেবা নিবেন, কোথায় কেমোথেরাপি দিবেন, কার কাছে যাবেন, সেই ধরনের সুনির্দিষ্ট কোনো গাইডলাইনও এখানে দেয়া হয় না। এক ধরনের অব্যবস্থাপনার মধ্য দিয়ে আসলে চলছে বলা যায়। একটি বিষয় খুব সহজেই অনুমান করা যায় যে দেশে আসলে 15 লাখ ক্যান্সারে আক্রান্ত রোগী আছে, সেখানে মাত্র 500টি শয্যা রয়েছে, অর্থাৎ 1 শয্যার বিপরীতে রোগী 3000। ক্যান্সার চিকিৎসার জন্য রেডিওথেরাপি ও কেমোথেরাপির জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এ সেবা পেতে অনেক ক্ষেত্রে 3 থেকে 4 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে অনেক সময় হাসপাতালের কর্মচারীদের একটি সিন্ডিকেট অনেক সময় কাজ করে থাকে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা না থাকায় আসলে সব জেলার রোগীদেরই আসলে আসতে হয়। কিন্তু একটি আশার খবর হচ্ছে, কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আগামী 22 সাল নাগাদ আসলে প্রত্যেকটি বিভাগে একটি করে পূর্ণাঙ্গ ক্যান্সার সেন্টার নির্মাণ করা হবে। এটি আসলে 22 সাল পর্যন্ত সম্ভব কিনা সেটিও আসলে বলা যাচ্ছে না। তবে সব মিলে বলা যায় যে ক্যান্সার রোগীদের যেহেতু প্রচুর অর্থ ব্যয় করতে হয়,
হয় এবং একটি জেলা থেকে আসার পরে এখানে থাকা, খাওয়া, যাতায়াত ব্যবস্থা সব মিলে আসলে কিন্তু একটি ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই পড়তে হয়। আরও একটি বিষয় হচ্ছে যে যেহেতু একটি বছরে 1,08,000 মানুষ শুধু মারাই যায়, তাহলে বোঝাই যায় আসলে কি পরিমাণ মানুষ, কেমন সংখ্যক মানুষ আসলে চিকিৎসা সেবার বাইরেই থেকে যাচ্ছেন। এবং অসংখ্য মানুষকে দেখা যায় যারা একেবারে শেষ সময়ে এসে হয়তো সেবা পাচ্ছেন, সেবা শুরু করতে পারছেন, কিন্তু তাকে হয়তো বেশি দিন পর্যন্ত আসলে বাঁচানো সম্ভব হচ্ছে না। এবং আমরা এখানে আরও একজন আছে, আমরা একটু যদি আরও একজন রোগীর সঙ্গে যদি কথা বলি যে এখানে সেবা নিতে এসে কি ধরনের সমস্যায় আপনারা পড়েছেন, যে একটু যদি বলেন। আমি তো নতুন, কেবল আজকে আসলাম। আচ্ছা, আপনি কেবল এসেছেন। আচ্ছা, অন্য কেউ কি বলতে চান যে এখানে কি ধরনের আসলে সমস্যা, কেউ কি কথা বলতে চান কিনা? আসলে এখানে অনেকেই আসলে কথা বলতে গণমাধ্যমের সামনে ভয়ও পান কথা বলার ক্ষেত্রে। আপনি আপনার সাথে একটু জানতে চাই যে এখানে সেবার কি ধরনের বিড়ম্বনা আছে বলে আপনি মনে করেন? আমি তো এখানে নতুন আসছি আজকে, আমাদেরকে ঢাকা মেডিকেল থেকে এখনো পাঠানো হয়েছে, এখনো বিস্তারিত তো আমি কিছু জানি না, কথা বলছি। আচ্ছা, আপনি কথা বলেন যে কি ধরনের সমস্যা হচ্ছে এখানে সেবার জন্য? সেবার জন্য আমরা আসছি এই যে পরীক্ষা 9 মাস আগে ওর এর আগে গত বছর অপারেশন করা হয়েছে, 8টা কেমোলেক্সে দেওয়া হয়েছে। তারপরে শেষে এই যে ডাক্তাররা বলছে রিপোর্ট ভালো, আবার পায়খানা রাস্তা আলাদা করা, ওই পায়খানা রাস্তা মিলানোর জন্য ওর অপারেশন করা হয়েছে। পরে ওই পায়খানার রাস্তা মিলেবার যায়, মিলের ভানায় সারা বলছে আবারও ক্যান্সার। দেখেন ডাক্তার পাওয়ার ক্ষেত্রে অথবা সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো ভোগান্তি দেখেন? আছে আল্লাহর রহমতে মুঠামুঠি ভাবে আর কি, কিন্তু এখন আমাগুলো ফ্রি চিকিৎসা পাইলে আমরা একটু শান্তি পাই। আমরা সাইড দিয়ে ভাই বোন আমার ক্যান্সারে আক্রান্ত। আপনি যেটি শুনছিলেন যে একটি পরিবারেই 4 জন মানুষ আসলে আক্রান্ত, এর মধ্যে 3 জনই আসলে মারা গেছেন, আরো একজন আসলে ক্যান্সার যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এই প্রত্যেকটি পরিবারে আমাদের এখানে আরো একজন ভুক্তভোগী আছেন, তার সাথে আমি একটু কথা বলি যে কি ধরনের সমস্যায় তিনি পড়েছেন। বাবু, একটা বছর ধরে পেটের মধ্যে 3 মাস পানি আমাকে কেউ দেয় না বাবু, একটা বছর ধরে কাঁদতেছি, এই রোগে পেটে হয়ে গেছে বাবু, ডাক্তারে কইলে ধরেও না বাবু, এই বারান্দা হইয়া তাই একটা বছর ধরে। হ্যাঁ বাবু, আল্লাহ তুমি। আচ্ছা, আপনি যেটি শুনছিলেন যে আমরা আসলে যাদের কাছেই শুনছি প্রত্যেকটি পরিবারই আসলে ব্যাপক ভোগান্তির শিকার, এবং আসলে সবাই নিম্ন আয়ের মানুষ হওয়ার জন্য আসলে এই ধরনের খরচ আদৌ মেটাতে পারবেন কিনা সে ধরনের একটি সংশয়ের মধ্যে আছে। এবং আপনি আসলে দেখতেই পাচ্ছেন যে যাদের সাথে আসলে কথা বলা হচ্ছে প্রত্যেকটি পরিবারে যে আসলে এই অর্থ আসলে যোগান দিতে গিয়ে যে এক ধরনের হিমশিম খাচ্ছেন। তো সব মিলে বলা যায় আসলে যতক্ষণ পর্যন্ত না বিভাগীয় পর্যায়ে অন্তত পক্ষে একটি করে পূর্ণাঙ্গ সেন্টার চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত আসলে মানুষকে এই ভোগান্তি পোহাতে হবে। এবং রাজধানী পর্যন্ত আসতে গিয়ে আসলে সর্বস্ব হারাচ্ছে এমন পরিবারের অসংখ্য নজির আছে। তো আমরা আশা করব এই হাসপাতালের সেবাটি যেন অন্তত মানুষের নাগালের মধ্যে যায় এবং সহজ সেবার সুযোগ সৃষ্টি হয়। তো এই ছিল এখানকার সবশেষ খবর। ইমদাদ। রাজধানীর মহাখালীর ক্যান্সার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মুজাহিদ শুভ। তিনি জানাচ্ছিলেন সেখানে রোগীরা এবং রোগীর স্বজনরা ভোররাত থেকেই সিরিয়াল দিচ্ছেন রোগী ডাক্তারদেরকে দেখানোর জন্য, এবং রোগীদের ভোগান্তি এবং দুর্ভোগের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। মা ইলিশ সংরক্ষণে 22 দিনের সরকারি নিষেধাজ্ঞার পর নদীতে মাছ ধরা শুরু করেছে জেলেরা। এতে আবারও সরব হয়ে উঠেছে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের ইলিশের আড়তে। এই মুহূর্তে মাওয়া ইলিশের আড়তে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। যাব তার কাছে। উজ্জ্বল, ইমদাদ, এই মাওয়া যে ইলিশের হাট, এখানে কিন্তু এখন উৎসব প্রকট পরিবেশ। দীর্ঘ 22 দিন ধরে কিন্তু এখানে ইলিশ ছিল না, এবং ইলিশকে কেন্দ্র করে কিন্তু এই হাটের গুরুত্ব অনেক বেশি। সে কারণে কিন্তু আজকে যে 22 দিন পরে ইলিশ উঠেছে, এটাকে ঘিরে একটা বড় উৎসব আমেজ এখানে বিরাজ করছে, এবং ইলিশে কিন্তু আড়তগুলো ভরে গেছে এবং হাটটাকে বিক্রি হচ্ছে ভোরের আলো ফোটার আগে থেকেই। এবং এখানে আমরা দেখছি যে নানা রকমের ইলিশ এসছে, এবং তারা বলছেন যে আজকে তাজা ইলিশের চাইতে কিন্তু ইলিশের সংখ্যা বেশি। এবং আমাদের সঙ্গে যাদের কথা হচ্ছে তারা বলছেন যে আজকে হাটে বিপুল সংখ্যক ক্রেতা এসছে, যারা খুচরা ক্রেতা
বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে মাছ বিক্রি করে থাকেন, তাদের চাইতে অনেক বেশি সংখ্যক বিভিন্ন স্থান থেকে এসছেন ক্রেতা, তারা ইলিশ কিনতে এসেছিলেন কম দামে, কিন্তু আজকে কিন্তু ইলিশের বাজার একটু চড়া বলতে চাচ্ছেন তারা, যে এখানে তাজা যে ইলিশগুলো রাতের ইলিশগুলো কিন্তু 400 থেকে 450 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং আমরা দেখছি যে ভোরের যে আলো ফোটার আগে থেকেই নৌকায় করে শত শত যে মাছের নৌকা, সেই নৌকাগুলো থেকে কিন্তু এই ইলিশ নামিয়ে আনা হচ্ছে, টনে টনে ইলিশ এখানে নামানো হচ্ছে। এবং সেই আলো ফুটবার আগে থেকেই যে হাট ডাকে বিক্রি শুরু হয়েছে, সেটি কিন্তু এখন আলো ফুটবার পরেও চলছে এবং নানা দিক থেকে এইসব ইলিশ কিনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দীর্ঘদিন যারা ইলিশের স্বাদ নিতে পারেননি তারা কিন্তু ইলিশ নেবার চেষ্টা করেছেন। এবং এইখানে যে মাওয়া পাশের শিমুলিয়া যে বড় বড় হোটেল আছে যেখানে ইলিশের উৎসব বসে, সেই হোটেলগুলোতে কিন্তু কয়েক হাজার ইলিশ সরবরাহ করা হয়েছে। কিন্তু এখানকার যারা মৎস্য আড়ত আছে 50টির মতো আড়ত, বলছিলেন যে এই যে তারা যে আশা করেছেন ইলিশের আমদানি, সেই তুলনায় আমদানিটা কম হয়েছে, তারপরে হয়েছে সেটির সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং আমরা হাটের এই অবস্থা সম্পর্কে আমরা প্রথমেই কথা বলবো এখানকার একজন আড়তদার ভজন লাল, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আজকের ইলিশের বাজার পরিস্থিতিটি। আজকে ইলিশের বাজার পরিস্থিতি একটু দাম চড়া এবং মাছের উৎপাদন অনেক কম। গত বছর যেই মাছ বন্ধ হওয়ার 22 দিন বন্ধ হওয়ার পরে যে মাছ এই মাছের আড়তে আসছিল, তার অর্ধেক মাছ এবার আসে নাই। তুলনামূলক আমাদের মাছ রেট অনেক বেশি, এই তুলনায় মাছের দাম একটু বেশি হয়েছে। মোটামুটি ভালো বরফের মাছ প্রায় 700-750 টাকা কেজি বড় ইলিশ, আর বড় ইলিশ তাজাটা এটা 900-950 টাকা কেজি বিক্রি হয়েছে। এবং অন্যান্য মাছের স্বাভাবিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ ভজনলালকে। আমার আরেক পাশে আছেন গয়ানা, তিনি একজন বড় আড়তদার। তিনি ইলিশের সম্পর্কে এই অনেক তার পিছনের ইতিহাস আছে। তো আমরা আজকে যে উৎসব মুখর পরিবেশ, সেই পরিবেশে ইলিশের কি পরিস্থিতি আমরা সেটা জানবো গয়ানা কাছ থেকে। গয়ানা, ইলিশের দামটা প্রচুর পরিমাণ মানুষের আজকের সমাজটা মোটামুটি ওই অনুযায়ী প্রচুর পরিমাণ মানুষের আজকের সমাজটা মোটামুটি ওই তাজা অনুযায়ী উত্তর পরিস্থিতি একটু হালকা কম। দাম হলো তাজা হলো 900 টাকা কেজি, আর মনে করেন যেটা বরফের এলো আপনার 700 টাকা কেজি, আর বরফের ছোট যেটা এটা 450-500, আর যেটা নিয়ে হচ্ছে বরফের তাজা ছোট এই তাজাটা 600 টাকা কেজি। আজকে বাজার পরিস্থিতি কি? বাজার পরিস্থিতি উল্টাই না, উল্টন। আর মাছটা উত্তর পরিস্থিতি অনুযায়ী তাজা মাছটা একটু কম। ধন্যবাদ গয়ানাথ। তিনি বলছিলেন যে এই বরফের মধ্যে যে মাছটা রাখা ছিল সেই মাছের আমদানি অনেক বেশি, কিন্তু তাজা ইলিশ যে গত রাতে যে ইলিশটি ধরা হয়েছে সেই সংখ্যাটি কম। এ ব্যাপারে এখানকার জেলেদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে ইলিশ যে বা ইলিশ নিষিদ্ধ ছিল সেই সময় অন্তত 500 কিন্তু জেলে নৌকা নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। এবং এখনো কিন্তু বেশ কিছু জেলে জেলখানায় রয়েছে, তারা দণ্ডিত হয়েছেন মাছ ধরতে গিয়ে। এবং সেই সংখ্যাটি কিন্তু এখানে 603 জন। এবং আজকে কিন্তু একযোগে এই মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে 220 জন জেলে বেরিয়ে আসবে। এবং মুন্সিগঞ্জ জেলায় কিন্তু নিবন্ধিত জেলের সংখ্যা 10,000 এবং এর মধ্যে 4,000 জেলে সরাসরি ইলিশ ধরার সঙ্গে জড়িত রয়েছেন। এবং এই পদ্মার যে সুস্বাদু ইলিশ, এই ইলিশকে ঘিরে কিন্তু এখানে অনেক বড় অর্থনীতি জড়িত আছে। এবং এই হাটেই কোটি টাকার বেচা কিনা হয়। এবং এখানে যে শত শত জেলে এই ভোর থেকে ইলিশ নিয়ে আসেন, এটি কিন্তু নিত্যদিনকার ঘটনা। এবং আজকে যেহেতু 22 দিন পরে এই বাজারে ইলিশ এসছে, সে কারণে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং এখানকার ক্রেতা এবং বিক্রেতা
তাদের যে এখানকার পদচারণা সেটি কিন্তু সেই ভোর থেকেই চলছে এবং বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং খুচরা অনেক ক্রেতা কিন্তু এখানে ফিরে গেছেন। তারা বলছেন যে যেই দামে ইলিশ নিয়ে যাওয়ার তার টার্গেট নিয়ে এসেছিলেন তার চেয়ে দাম বেশি হওয়ার কারণে কিন্তু তারা সেগুলো নিয়ে যে লাভ করে বিক্রি করবেন খুচরা বাজারে সেই পরিস্থিতি না থাকবার কারণে ফিরে যাচ্ছেন এবং অনেকে অল্প টাকায় এবং বড় আকারে ইলিশ কিনবার আশা নিয়ে এখানে এসেছিলেন, কিন্তু এসে যখন দাম অনেক বেশি দেখছেন তখন তারা হতাশ হচ্ছেন। তারপর কিন্তু অনেকেই দেখছি আমরা ঢাকা থেকে গাড়িতে করে ইলিশ ভরে ভরে নিয়ে যাচ্ছেন এবং এই সুস্বাদু ইলিশের স্বাদ থেকে যে তারা এই কদিন বঞ্চিত ছিলেন সেটি আবার ফিরে পাবার জন্য কিন্তু এই প্রয়াস। এবং এই অঞ্চলের সবচেয়ে বড় ইলিশের আড়ত হিসেবে পরিচিত এই মাওয়া যে মৎস্য আড়ত, সেই মৎস্য আড়তে ইলিশের পাশাপাশি অন্য রকমের নানা মাছও কিন্তু এখানে উঠেছে। পদ্মার আশপাশের জেলাগুলোতেও কিন্তু এখানে মাছ আছে, তবে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ইলিশ এবং সেই ইলিশের হাটটাক আমরা দেখছি যে প্রতিটি আড়তেই ইলিশ উঠেছে এবং ইলিশে আড়তগুলো ধরে গেছে, কিন্তু তাদের টার্গেট হচ্ছে যে এই মাছ আরো বেশি তারা আশা করছিলেন যে তাজা মাছের সংখ্যা বেশি হবে, কিন্তু তারা বলছেন যে বরফে রাখা যে ধরে রাখা হয়েছে বাজারে উঠেছে এবং সেই মাছের পরিমাণ অনেক বেশি। আর তারা আশা করছেন যে এই 2-4 দিনের মধ্যেই কিন্তু এই ইলিশে আরো বেশি ধরা পড়বে যখন জেল থেকে জেলেরা বেরিয়ে আসবেন এবং তারা নৌকা নতুন করে তৈরি করবেন, তখন তারা এই ইলিশ আরো বেশি নিয়ে আসতে মাছ ধরতে এবং মধ্যরাতে যখন এই নিষিদ্ধ মাছের যে নিষেধাজ্ঞা অতিক্রম হওয়ার পরে কিন্তু এখানকার জেলেরা এই নদীতে মাছ ধরছেন এবং এখানকার পদ্মা এবং মেঘনা এই দুটো নদীতে বিপুল পরিমাণ কিন্তু ইলিশ ধরা পড়ে, কিন্তু সেই তুলনায় আজকে প্রথম দিনের ইলিশ ধরার পরিমাণটা কম ছিল। তারা বলছিলেন যে রাত 12টার পরে যখন তারা মাছ ধরতে বেরিয়েছেন তখন ওই সময়টা ছিল কম এবং সেই কারণেই কিন্তু আজকে তাজা ইলিশের পরিমাণ আশানুরূপ হয়নি বলে তারা মনে করছেন। এই ছিল মাওয়া ইলিশের সর্বশেষ ইমদাদ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। তিনি জানাচ্ছিলেন সরকারি নিষেধাজ্ঞা যে চলছিল মাছ ধরায়, মা ইলিশ রক্ষায় 22 দিন নিষেধাজ্ঞা চলছিল এবং 22 দিন নিষেধাজ্ঞার পর গত রাত থেকে ইলিশ মাছ ধরা শুরু হয়েছে এবং তারই বেচা বিক্রির সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন। কাগজে কলমে বেসমেন্টে পার্কিংয়ের কথা থাকলেও সিটি কর্পোরেশনের মার্কেটগুলোই তার চিহ্ন মাত্র নেই। বেসমেন্ট দখল করেও গড়ে উঠেছে দোকানপাট। মার্কেট মালিক সমিতির দাবি আগের মেয়রকে জানিয়েই হয়েছে সবকিছু। এদিকে অবৈধ দখলদার উচ্ছেদের হুঁশিয়ারি বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি মার্কেটেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকার কথা। নথিপত্রে তার প্রমাণ থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। বেশিরভাগ মার্কেটের বেসমেন্ট দখল করে গড়ে উঠেছে শয়ে শয়ে দোকান। এক একটি দোকানের বরাদ্দ বাবদ 10 থেকে 15 লাখ টাকা নেওয়া হয়েছে, আর এভাবেই অবৈধ বরাদ্দ দিয়ে হাতে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেট মালিক সমিতি বলছে সাবেক মেয়রকে জানিয়েই পার্কিং এর জায়গায় দোকান বরাদ্দ দেন তারা, দেয়া হয় অনুমোদনও। গত মাননীয় মেয়র সাইদ খোকন সাহেব, যিনি এখন আমাদের সাবেক মেয়র, প্রত্যেক মার্কেটের ব্যবসায়ীদের সাথে উনি বসেছেন। ব্যবসায়ীদের সাথে বসে এটা একটা সমঝোতার মাধ্যমে উনি টোলের মাধ্যমে টোল আদায় করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা বরাদ্দ কমিটির মিটিংয়ের মাধ্যমে উনি নিয়েছেন। বুধবার সকালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কাপ্তান বাজারে পশু জবাইখানার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, দক্ষিণ সিটি দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছে, শিগগিরই পার্কিং দখলমুক্ত করা হবে। উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছি। একটি মার্কেটে যে অবৈধ দোকান করা হয়েছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম নিয়েছে, উচ্ছেদ আরম্ভ হবে। পর্যায়ক্রমে আমরা যতগুলো আমাদের নিজস্ব মার্কেট, সেই মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে আমরা পর্যায়ক্রমে সকলগুলোই উচ্ছেদ করব। দক্ষিণ সিটি কর্পোরেশনের 86টি মার্কেটের শুধু পার্কিং নয়, লিফট ও অগ্নি নির্বাপনের জায়গাও অবৈধ দখলে রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে হাওরের পানি আটকে থাকায় বোরো মৌসুমে ধানের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষকরা। অপরিকল্পিতভাবে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য চ্যানেলগুলো অকেজো হয়ে পড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি কৃষকদের।
এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে হাওরের ফসল রক্ষা বাঁধের কিছু কিছু অংশ কেটে সমস্যার সমাধান করা হবে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য, ছবিতে রিপোর্ট। চলতি বোরো মৌসুমে জেলার ধানের আবাদের জন্য নিবিড় 11,000 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কিন্তু নভেম্বরের শুরুতে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মাত্র 60 হেক্টর বীজতলা তৈরি করেছেন কৃষকরা। তারা জানান, এবারে হাওরের পানি আটকে থাকায় ধানের বীজতলা তৈরি করতে পারছেন না। এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দায়ী করছেন কৃষকরা। তালার দানাই না ভিজাইছে পরে এখন তো গেরাইছে, এখন তো ফালানোর সময়, এখন পানির লেগে ফালাইতে পারতাছি না। তার জ্বালা ফালাইমু এটার মাঝে আছে কোমর পানি, আডু পানি, বুক পানি, যা যেখান দিয়ে মানে খাল ফরন করার কথা ছিল এখান দিয়ে খাল ফরন হয়নি, এই জন্য পানিটা মানে অতটুকু আটেছে। চতুর্দিকে জোর দিছে না, সড়ক একটা বেরিবান দিছে না, এই বেরিবান দিয়ে তো পানি সকল জায়গাতেই আটটাই আছে। জরুরি ভিত্তিতে বাঁধ কেটে হাওর থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেসব অঞ্চলে পানি নামা বিলম্বিত হবে সেসব অঞ্চলের ন্যূনতম স্থানে জরুরি ভিত্তিতে বাঁধ কেটে হাওরের পানিকে দ্রুত নেমে যাওয়ার সাময়িক ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে উঁচু স্থানে বীজতলা তৈরির পরামর্শ কৃষি বিভাগের। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যেখানে উঁচু জায়গায় রয়েছে সেখানে বীজতলা করার জন্য। যদি উঁচু জায়গায় বীজতলার সুযোগ না থাকে তাহলে বন্যার পানি নেমে যাওয়ার পর 15ই নভেম্বর থেকে 28 হাইব্রিড 81, 88 জাতের ধান রোপণ করার জন্য। হাওরের পানি নিষ্কাশনের জন্য এরই মধ্যে 31টি ভার্টিক্যাল রেগুলেটর, 25টি ফল বোর্ড ও 19টি পাইপ স্লুইস খুলে দেওয়া হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের পাশে জমে উঠেছে কামতা গোলড়া পাইকারি সবজি আড়ত। বিষমুক্ত ও টাটকা সবজি পেতে প্রতিদিন এখানে ভিড় করেন রাজধানীর পাইকাররা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, যাব তার কাছে। ইউসুফ, মানিকগঞ্জের আসলে কামতা গোলড়া, ঢাকা আরিচা মহাসড়কের কামতা গোলড়া যেটা সবচাইতে মানিকগঞ্জের সাতক্ষীরা উপজেলার সবচেয়ে বড় যে আড়তটি রয়েছে তা কিন্তু এখন জমজমাট হয়ে উঠেছে। তো এই মুহূর্তে কিন্তু আসলে বেচা কিনা এটা পাইকারি যে পাইকাররা রয়েছে তারা কিন্তু এখন কিনা বেচা করছে। আমি সকাল থেকে দেখছি এই আড়তটিতে কিন্তু কৃষকদের কাছ থেকে সরাসরি কিন্তু পাইকাররা আসলে কিনছে। তো সেই ক্ষেত্রে আসলে পাইকাররা এখানে আসলে ঢাকার খুব নিকটবর্তী আড়ত হওয়াতে এবং টাটকা সুস্বাদু এবং বিষমুক্ত সবজি হওয়াতে আসলে তারা এখানে এই আড়তটার কদরটা একটু বেশি রয়েছে। তবে এটা কয়েকদিনের তুলনায় যারা ব্যাপারী রয়েছে, কৃষক রয়েছে, তারা বলছে একটু দামটা একটু কমেছে এবং সরবরাহটা বৃদ্ধি পেয়েছে। আমি যদি এই মুহূর্তে কৃষকের সাথে কথা বলি, সে ভাই আসলে আপনি তো চাষি, তাই না? তো আসলে আপনারা কেমন সবজি এখানে আনেন আর কি অবস্থা? এখানে মনে করেন করোনা ও যে বন্যার কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপরে দ্বিতীয়বার আমরা যে ফসল লাগাইছি তাতে যে ফসলটা হয়েছে আমরা এখানে আনার পর প্রথম অবস্থায় মোটামুটি ভালো একটা দাম পাইছি। তো এখন ধীরে ধীরে যে দামটা কমে যেতেছে, এতে আমরা একটা ইয়ের মধ্যে আছি যে ক্ষতিটা হয়েছে এটা কি কাটিয়ে উঠতে পারো। তো যদি এইভাবে কমে যায় তাহলে আমাদের মনের অবস্থা বা কি কয় আর্থিক আমরা খুবই ভোগান্তিতে পড়ব। তো সরকারের কাছে আবেদন জানি এইভাবে দ্রুত কমে না যায়, তো এই ব্যাপারটা একটু দেখার জন্য। তারপরে আমরা বিশেষ করে এখানে বাজারজাত করে খুবই আরাম পাই, রাস্তাঘাট ভালো, অতি সহজেই বা বিভিন্ন জায়গার ব্যাপারী এখানে আসে, তো ব্যাপারীও ভালো বা এখানে যারা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো আমি যদি আরো যাদের সাথে কথা বলি, তো এখানে আসলে কোন জায়গা থেকে পাইকার আসে, আসলে বেচা বিক্রি আসলে কেমন হয়, তার বর্তমান কি অবস্থা, দাম কিরকম? দীর্ঘদিন বন্যা এবং বৃষ্টির কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ফসল ফলাইতে পারে নাই। এখন ফসল আসছে, ধীরে ধীরে সবজি বাড়তেছে কিন্তু কমতেছে। কিন্তু আমার এখানে একটাই সুবিধা, সেটা হলো যোগাযোগের জন্য ভালো। ঢাকা রায়ের বাজার, মোহাম্মদপুর, কাশপুর,
তারপরে মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর, ইপিজেড এই সমস্ত এলাকার ব্যাপারী এখানে আসে, কারণ তারা এখানে সরবরাহ করে সুবিধা পায় এবং মাল কেনাকাটা করে সুবিধা হয়। তাদের ব্যাপারীদের জন্য ভালো নিরাপত্তা আছে এবং কৃষক এখানে সবচেয়ে লাভবান হয়, তারা মানে ভালো দাম পায়। বর্তমানে কোন সবজির দাম কিরকম আছে? এখন বর্তমানে বেগুন আছে 2000 টাকা, 1800 টাকা মন, আর প্রতি কেজি 50 টাকা, 45, 50 এটা হলো বেগুন। বটবটি আছে 50-55, করলা আছে 45, 50, চিচিঙ্গা আছে 45-40, কোদর আছে 40-45, ঝিঙ্গা আছে 40-45, আর লাল শাক আছে 8 টাকা 9 টাকা, মূলা আছে 20 টাকা 25 টাকা। ধন্যবাদ আপনাকে। আমি যদি এটা একটু আসলে ব্যাপারীর সাথে কথা বলি, আপনি তো ব্যাপারী তাই না? আপনি এইটা আসলে এইটা যে এটা আড়তটিতে কামতাগুলোর একটা মালিক করতে এই আড়তে কেন আসে না? এখানে আসে আমি ঢাকা টঙ্গী থেকে এসেছি, এখানে টাটকা মাল পাওয়া যায়, ঠিক আছে? টাটকা মালটা ঢাকার মানুষের চয়েস করে বেশি, এর জন্য আমরা আসি। এটা একটু ধরেন বেশি দামে নিলে বেশি দামে বেচা যায়, টাটকা মালটা পছন্দ করে, এর জন্য আমরা আসি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো আসলে শুনছিলেন যে মানিকগঞ্জের এইটা আড়তটি কিন্তু আসলে কামতাগুলোর সাতুরিয়ার সব বড় যে আড়তে সেই আড়তে রয়েছে এটা, এবং সেই আড়তে কিন্তু টাটকা এবং কৃষকদের কাছ থেকে সবচেয়ে ভালো সবজি হয়তো কিন্তু আসলে পাইকারদের রাজধানীর সহ পাইকারদের কদরে রয়েছে এবং প্রচুর কৃষক কিন্তু এখানে সরাসরি এই সবজিগুলো বিক্রি করতে পারছে। এই জন্য আমার কাছে কামতাগুলোরা সবজি থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের কামতাগরুরা সবজির আড়ত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। আলু উৎপাদনের অন্যতম জেলা নীলফামারী, হাটবাজারগুলোতে কোল্ড স্টোরেজে রাখা আলুর সরবরাহ বেড়ে গেছে, কিন্তু তাতেও দাম কমছে না। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, বাজারে দাম নিয়ন্ত্রণে সরাসরি কোল্ড স্টোরেজে মজুদ রাখা ব্যবসায়ীদের ধরতে হবে। নীলফামারী প্রতিনিধি শাকির হোসেন বাদরের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। আলুর বীজ রোপণের আগে শেষ মুহূর্তে নীলফামারীতে কোল্ড স্টোরেজে আলুতে সয়লাব জেলার বড় বাজার সৈয়দপুর। প্রতিদিন শত শত বস্তা আলু বেচাকেনা হলেও দাম কমছে না। জেলায় আলুর হিমাগার 10টি, এর মধ্যে 2টি বিএডিসি পরিচালিত এবং একটি হিমাগার বন্ধ। 9টি হিমাগারের ধারণ ক্ষমতা 84,000 মেট্রিক টন, কিন্তু হিমাগারের মালিকরা বলছেন আলু সংরক্ষিত হয়েছে 36,000 মেট্রিক টন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন বাজার নিয়ন্ত্রণে মূল ব্যবসায়ীদের হিমাগারের গেটে ধরতে হবে। মার্কেটের দাম আলুর কম না পাই, তাহলে আমরা কিভাবে খুচরা বিক্রি কমাবো? আমাদের উপর বাজার কোনো নিয়ন্ত্রণ করে না, আমরা কোল্ড স্টোর পর্যায়ে আনি, ওখান থেকে নিয়ে এসে বেচি। এটা স্টোর মালিকের উপরে বললেই আপনারা ওটা বাজার নিয়ন্ত্রণ করতে পারেন ওনারা, আমরা কিছুই নই। কোল্ড স্টোরে যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে আলুর বাজার আর বাড়বে না। জেলা পাইকারি সবজি আড়তদার ব্যবসায়ী সমিতির নেতা জানালেন, হাটে আলুর সরবরাহের কোনো ঘাটতি নেই। আমাদের এখানে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ আলুর আমদানি আছে এবং আমরা প্রত্যেক দিন এখানে বেচাকিনা করতেছি। কোল্ড স্টোরে যারা বড় বড় ব্যবসায়ী যারা আছে, যারা আলু স্টক করছেন, এগুলো সম্পূর্ণ তাদের। সৈয়দপুর বাজারে প্রতিদিন 600 থেকে 700 বস্তা আলু বেচাকেনা হয়। সময় সংবাদ, নীলফামারী। লোকসানের বোঝা টানতে টানতে বন্ধ হতে বসেছে গাইবান্ধার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিল। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত লোকসানের পরিমাণ প্রায় 200 কোটি টাকা, আর কোটি কোটি টাকার চিঠি অবিকৃত থাকায় বন্ধ হয়েছে শ্রমিক কর্মচারীদের বেতন। মিল কর্তৃপক্ষের দাবি, যন্ত্রপাতির আধুনিকায়ন করা হলে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখবে। গাইবান্ধা থেকে রিপন আগন্দের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মানধাতা আমলের মেশিন, সেকেলে ডিজাইন আর পর্যাপ্ত কাঁচামাল না পাওয়ায় বছরে 2 মাসের বেশি চালু থাকে না গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকল। বেশিরভাগ যন্ত্রপাতি মেরামতের অযোগ্য হওয়ায় প্রতি বছর উৎপাদন কমে পাল্লা দিয়ে বাড়ছে লোকসানের পরিমাণ। বাজারে আমদানি করা চিনির দাম কম হওয়ায় এবছর 15 কোটি টাকার চিনি বিক্রি হয়নি। এ অবস্থায় শ্রমিক কর্মচারীরা 5 মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। আমার বাবা অসুস্থ, বেতন পাই না, তার একটা ঔষধ কিনতে পারি না। এই মিলে চাকরি করে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। আমার ছেলে একটা ভাইবা দিতে যাবে, বিএসসি ইঞ্জিনিয়ার ডুয়েট থেকে বের হয়েছে,
আমি সে প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য গেছিলাম, আমাকে বলছিল যে ডুয়েট কেন, যদি মক্কাও থাকে আমরা টাকা একটি টাকাও দিতে পারবো না। নানা অব্যবস্থাপনা আর সমস্যায় মিলটি বন্ধ হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আখ চাষিরা। তাই সরকারের কাছে মিলটি রক্ষার দাবি জানিয়েছেন তারা। এখানে যদি মিল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই আমাদের অনাহারে থাকা লাগবে, এই রোজগার বন্ধ হয়ে যাবে, আমরা খুব হতাশার মধ্যে পড়ে যাব। চাষিদের সাহায্য না করায় আখের অভাবে আগামীতে মিলগুলো বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা শ্রমিক কর্মচারী নেতার। সুগার মিল সরকারকে আসলে বন্ধ করতে হবে না, এমন টেকনিকে এই সদর দপ্তর থেকে শুরু করে কর্পোরেশন এমন কাজ করছে আগামীতে আখ রোপণের অভাবে এমনি সমস্ত সুগার মিলগুলো বন্ধ হয়ে যাবে। লোকসানের কথা স্বীকার করে রংপুর চিনিকলের শীর্ষ কর্মকর্তা জানান, কারখানা আধুনিকায়ন হলে প্রতিষ্ঠানটি আবারও লাভের মুখ দেখবে। এই প্রতিষ্ঠানটি বহুবার লাভ করেছে। এখন যদি ফ্যাক্টরি সাইড গভর্নমেন্টের যে পরিকল্পনা আছে সেভাবে আধুনিকায়ন করা হয়, আবারও এই শিল্প প্রতিষ্ঠান লাভের মুখ দেখবে। রংপুর চিনিকলে কেজি প্রতি চিনির উৎপাদন খরচ 200 টাকা আর বাজারে বিক্রি হয় 60 টাকায়। এতে মিলের লোকসান কেজিতে প্রায় 150 টাকা। সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীর যাত্রাবাড়িতে নকল তার তৈরির দায়ে আজিজ কেবলসকে 42 লাখ টাকা জরিমানা ও 12 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত রাত 10টায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়। সরওয়ার আলম বলেন, বিআরবি কেবল সহ নামকরা বিভিন্ন কোম্পানির নকল বৈদ্যুতিক কেবল তৈরি করে আসছিল কারখানাটি। তাদের এক শ্রেণীর ক্রেতা রয়েছে যারা নকল এই তার বাজারে ছড়িয়ে দেয়। মূলত অধিক মুনাফার লোভেই তারা এই প্রতারণায় অংশ নেয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে র্যাব। অবৈধভাবে অ্যাসিড উৎপাদন ও বাজারজাত করার দায়ে রংপুরের পরশুরাম থানার চিলারঝাড় এলাকার 2টি কেমিক্যাল কারখানা বন্ধ করে দিয়েছে ডিবি। এ সময় একজনের 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড এবং অপরজনকে 30,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সংশ্লিষ্টরা জানান, কোনো প্রকার অনুমোদন বা লাইসেন্স ছাড়াই সেখানে অ্যাসিড জাতীয় দাহ্য পদার্থ উৎপাদন ও বাজারজাত করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় একরামুল ও মতিন নামে 2 ব্যক্তির কারখানায় অভিযান চালায় ডিবি। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ডের পাশাপাশি কারখানা 2টি সিলগালা করে দেন। নকল প্লাস্টিকের যে জার্কিনগুলো তৈরি করা এবং তার মুখগুলো তৈরি করা এবং একই সাথে কেমিক্যালগুলো ওইটার মধ্যে ভরে ভিন্ন নামে যে ব্র্যান্ডের যে বিভিন্ন নাম আছে, যেমন ভলভো, সুপার ভলভো, এগুলো তারা আইপিএল, বিপিএল নামে বিক্রি করছে। মোবাইল কোর্টের মাধ্যমে 2টা প্রতিষ্ঠানকে, 2টা কারখানার মালিককে আমরা মোট 1,30,000 টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করা হয়েছে এবং আপাতত তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার জন্য আদালত নির্দেশনা দেওয়া হয়েছে আদালতের পক্ষ। নীলফামারীতে সীমানা জটিলতায় আটকে থাকা একটি পৌরসভা ও 3টি ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সকালে জেলার বড়বাজার ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সংগঠন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় মেয়াদ উত্তীর্ণ পৌরসভার নির্বাচন ও সীমানা জটিলতা নিয়ে চলমান মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর একটি স্মারকলিপিও দেয়া হয়। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে শেখ মুজাহিদুর রহমান চন্দনের গ্রামের বাড়িতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী। গতকাল সন্ধ্যায় বাজিতপুর উপজেলার সরারচর বাজার ও আশপাশের সড়কে আনন্দ মিছিল হয়। মিছিলটি শেখ মুজাহিদুর রহমান চন্দনের বাড়িতে গিয়ে শেষ হয়। চন্দনের শতবর্ষী মায়ের আশা, তার ছেলে আমেরিকার পাশাপাশি দেশের মানুষের জন্যও কাজ করবে। এদিকে শেখ মুজাহিদুর রহমান চন্দনের বিজয়ে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে মুক্ত মঞ্চেও আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ করা হয়। দ্বিতীয়বারের মতো সিনেটর নির্বাচিত হয়
বাজিতপুরের মানুষ তথা বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মানুষ আজকে উল্লসিত। আমেরিকা সিনেটর নির্বাচিত হয়, আমরা বাজিতপুরবাসী গর্বিত। আমার এটা ভবিষ্যতে আছে, আরো উপরে যাইব, যে ভবিষ্যতে কপালতা হে যদি আল্লাহ রহম করে। ইতালিতে করোনা নিয়ন্ত্রণে আবারও নতুন অধ্যাদেশ জারি করেছে দেশটির সরকার। পুরো ইতালিতে কারফিউ ছাড়াও দেশটির বিভিন্ন অঞ্চলকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বিভিন্ন পানশালা ও রেস্তোরাঁর মালিকরা কড়াকড়ি আরোপের প্রতিবাদ জানিয়েছেন। রোম থেকে বিস্তারিত জোমানা মাহমুদের রিপোর্টে। গত 2 সপ্তাহে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় করোনা নিয়ন্ত্রণে পুরো ইতালিতে কারফিউ ঘোষণা করে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে নতুন অধ্যাদেশ জারি করেছেন। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। নতুন এই অধ্যাদেশ 5 নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ইতালির অঞ্চলগুলোকে 3টি জোনে ভাগ করা হয়েছে। হলুদ জোন, যেখানে সাধারণ বিধিনিষেধ মেনে চলতে হবে। কমলা হলো উচ্চ ঝুঁকির জোন, আর লাল হলো মারাত্মক ঝুঁকিপূর্ণ জোন। কমলা ও লাল জোনে জরুরি কোনো কারণ ছাড়া প্রবেশ বা বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে কারফিউ জারির প্রথম দিন থেকেই ইতালিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করছেন নাগরিকরা। সাধারণত অনেক রেস্তোরাঁ শুধু রাতের খাবারের জন্যই খোলা থাকে, সে প্রতিষ্ঠানগুলো পড়েছে বিপাকে। অন্যদিকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও অসংখ্য আক্রান্তের খবর শোনা যাচ্ছে। এতে বাংলাদেশিরা নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন। আজ 9 মাস যাবৎ আমাদের রেস্টুরেন্ট বন্ধ। সরকার থেকে যেসব সুযোগ সুবিধা দিয়েছে তার কোনোটাই আমি পাই নাই। ফ্যামিলি বাচ্চা নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি। আবার যদি লকডাউন দেয় তাহলে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। সরকার কি সিদ্ধান্ত নেবে সামনে, সেটা ডিপেন্ড করে করোনা পরিস্থিতির উপর। এখন তো সন্ধ্যা 6টার পর কারফিউ, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ এবং স্বাভাবিক জীবনযাত্রা আমাদের খুবই ব্যাহত হচ্ছে। গত 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 30,000-এরও বেশি মানুষ। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। বিপাকে পড়েছেন করোনাকালে ছুটিতে থাকা কুয়েত প্রবাসীরা। বিমান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে পারছেন না তারা। কুয়েতে ফিরতে না পারলে কর্মহীন হয়ে পড়বে অনেক প্রবাসী। বিস্তারিত শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্টে। অনিশ্চয়তার সাগরে হাবুডুবু খাচ্ছে দেশে আটকে পড়া ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বিমান চলাচল না থাকায় মহাসংকটে পড়েছেন এই প্রবাসী বাংলাদেশিরা। মহামারী করোনা প্রাদুর্ভাব ঠেকাতে কুয়েত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ সহ কুয়েত 64 দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন, যার ফলে দেশের ছুটিতে আটকে পড়া প্রবাসীরা পড়েছে মহাবিপাকে। আমাদের সাংসারিক অবস্থা ভালো নেই, আর্থিক অবস্থা ভালো নেই, প্লিজ আমাদেরকে কর্মস্থলে ফেরার সুযোগ করে দিন। আমরা যদি কুয়েত ফিরে যেতে না পারি তাহলে আমরা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হব এবং আমরা কুয়েত থেকে যে বাংলাদেশকে উন্নয়নশীল করার জন্য রেমিটেন্স দিয়ে থাকি, এই রেমিটেন্স থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। এর মধ্যে অনেকের আকামা নবায়ন করতে না পারায় অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে প্রবাসীরা। তাছাড়া সরকার ছুটিতে থাকা প্রবাসীদের 9 মাসের মধ্যে কুয়েত ফিরে আসতে না পারলে তাদের আর কুয়েত প্রবেশের কোনো সুযোগ থাকবে না বলে জানান। যদি না যাইতে পারি তা আমি বহুত বড় একটা ক্ষতিগ্রস্ত হব, আমি বউ বাচ্চা নিয়ে। আর বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাইতেছি যে আমরা যেন কুয়েতে পৌঁছাতে পারি। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাস যেন কুয়েত সরকারের সাথে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে কুয়েত প্রবাসীদের কর্মস্থলে ফিরে আসার ব্যাপারে সুষ্ঠু সমাধানে আসেন, এটাই সকল প্রবাসীর প্রাণের দাবি। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। 3 দিনের রাজনৈতিক সফরে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছালেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ। বৃহস্পতিবার ও শুক্রবার তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আগামী বছর মে মাসে এই রাজ্যের বিধানসভা নির্বাচন। এর আগে অমিত শাহর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বুধবার রাতে কলকাতা নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশটির শাসক দল বিজেপির দ্বিতীয় শক্তিধর নেতা অমিত শাহ। গোলাপের পাপড়ি ছিটিয়ে এবং দলীয় স্লোগান জয় শ্রীরাম ধ্বনিতে রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী এবং কয়েকশো সমর্থক তাকে স্বাগত জানান। বৃহস্পতিবার বাঁকুড়া জেলায় তার রাজনৈতিক বৈঠক হওয়ার কথা রয়েছে। শুক্রবার কলকাতার সল্টলেকে নেতাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন আগামী বছর নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য। পশ্চিমবঙ্গের নির্বাচন
তিনি দেখাশোনা করবেন। আর তারই পরিপ্রেক্ষিত নিয়ে সামনের 5 এবং 6 তারিখে তিনি এখানকার অর্গানাইজেশনাল মিটিং, সংগঠনের মিটিং সব জায়গাকার কর্মীদের সঙ্গে নিয়ে বসার জন্য আসছেন। সাধারণ মানুষ বিচার করবেন কারা ভোট ছাড়া আসেন আর কারা ভোটের সময়ে আসেন, সারা বছর কারা থাকে আর ভোটের মুখে কারা আসেন। গত বছরে মমতার রাজ্যে 120 জন বিজেপি নেতা সমর্থকের মৃত্যু, আমপানের ত্রাণ দুর্নীতি, করোনা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই একমাত্র পারে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে। বিজেপির এমন দাবি যখন জোরালো হচ্ছে, তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মমতার রাজ্যে সফর নিয়ে উঠছে নানা প্রশ্ন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সাবস্ক্রাইবারের সংখ্যা 80 লাখ ছাড়ালো সময় সংবাদের ইউটিউব চ্যানেলের। টিআরপি র্যাঙ্কিংয়ে সংবাদ ভিত্তিক নিউজ চ্যানেলগুলোর মধ্যে 1 নম্বরে থাকা সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রিপশনের দিক থেকেও দেশে 1 নম্বরে। বাংলাদেশ সময় বুধবার দুপুর 12:15টার দিকে 80 লাখ সাবস্ক্রিপশনের নতুন মাইল ফলকে পা রাখে চ্যানেলটি। সময় টেলিভিশনের এই ডিজিটাল প্ল্যাটফর্মটি যাত্রার মাত্র 3.5 বছরেই সাবস্ক্রাইবার বিবেচনায় দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে। যাত্রার 3 মাসের মাথায় 2018 সালের মার্চে 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে সিলভার বাটন অ্যাওয়ার্ড অর্জন করে এই চ্যানেলটি। এরপর তথ্য পিপাসুদের তুমুল ছাড়াই 1 বছরের মধ্যেই ছাড়িয়ে যায় 20 লাখ সাবস্ক্রাইবার। এর আগে সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন অ্যাওয়ার্ড ও পরে গোল্ড বাটন অ্যাওয়ার্ডও অর্জন করে চ্যানেলটি। পাশাপাশি দ্রুত অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতার জন্যও প্রশংসা কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকে। এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। হোয়াইট হাউসের দৌড়ে এগিয়ে বাইডেন, বললেন গণতন্ত্রের জয়। ট্রাম্প শিবিরের সংখ্যা এখনো ফল বাকি 4 অঙ্গরাজ্যে। আজ শুরু হবে পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর প্রক্রিয়া। বাকি 5টির মধ্যে 3টি বসতে পারে এ মাসে। ডিসেম্বরে 6.15 কিলোমিটারের পুরো সেতু দাঁড়ানোর আশা। এবং আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি ও হয়রানি বন্ধে বিচারকদের আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলায় রায় দেয়ার তাগিদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।